ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে বিএনপির পতন হয়ে যাবে। বিএনপি সরকার যদি কথা না রাখে, ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি যদি পূরণ না করে, তাহলে বিএনপি পতন হবে। শতাব্দীর সেরা চমক, বাংলাদেশের রাজনীতি আরেকবার 360 ডিগ্রি ঘুরে গেছে। আজকে থেকে একদিনে অনেকগুলো ঘটনা ঘটিয়েছে। যখন সবাই ভাবছে খেলা শেষ, আসল খেলা তো তখনই শুরু হয়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু চোখ কপালে ওঠার মতো তথ্য নিয়ে কথা বলবো যা আপনি এই প্রথমবার শুনতে চলেছেন। এবারে সংসদে বিরোধী দলীয় নেতা ও বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন যথাক্রমে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারি দলের অংশ না হলেও সংবিধান অনুযায়ী তারা প্রত্যেকেই পাবেন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা। এই সিদ্ধান্ত যদি সত্যি হয় এবং সেটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে বর্তমান নতুন সরকার একটা অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে বলে মনে হচ্ছে। এটা যে এ যাবৎকালের মধ্যে অন্যতম বড় একটা খবর, সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তারেক রহমান প্রথমবারের মতো জাতির সাথে বিশ্বাস ভঙ্গ করেছেন। সমগ্র জাতির বিশ্বাস ভেঙে দিয়েছেন, আঘাত দিয়েছেন, মারাত্মকভাবে তাদের বিশ্বাসকে ধসে দিয়েছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নিখোঁজ হয়েছে, ডক্টর ইউনূসের পরিকল্পনায় মৃত্যু হইতার, এই নিয়ে দেশ উত্তল। এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এই মুহূর্তে কোথাও পাওয়া যাচ্ছে না। এক প্রকার ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না করলে বিএনপির পতন হয়ে যাবে। বিএনপি সরকার যদি কথা না রাখে, ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি যদি পূরণ না করে, তাহলে বিএনপির পতন হবে। কথাটি বলছেন গোলাম মাওলা রনি। ভাই ব্রাদার, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি। সরকার গঠনের পর অনেক প্রশ্ন, বিরোধী দলের চাপ এবং সাধারণ মানুষের আন্দোলনের একটা ঝুঁকি, চাঁদাবাজের একটা ঠেলা, সেটা তো আছেই। ভাই ব্রাদার, ডক্টর ইউনূসের সাথে কি প্রতিশ্রুতি হয়েছিল বিএনপি সরকারের? কি বলছেন গোলাম মাওলা রনি? তিনি কি বলছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির যদি কোনো প্রতিশ্রুতি থেকে থাকে, আপনারা দেখেন কিছুদিন ধরে, সপ্তাহখানেক ধরে বিএনপি সরকার গঠন করার পর থেকেই একটি আলোচনা এসেছে রাষ্ট্রপতি কে হবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি মির্জা ফখরুল সাহেব। আলোচনা কিন্তু আপনারা দেখেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যদি রাষ্ট্রপতি হন তাও বিপদ, তিনি যদি রাষ্ট্রপতি না হন সেটাও বিপদ। তো এদিকে দেখা যাক সর্বশেষ বিএনপি সরকার জ্ঞানের সাথে মেধার সাথে কোন সিদ্ধান্ত নেন, সেটা অবশ্যই দেখার। আর হ্যাঁ, এই সকল মন্তব্য যে সকল বড় বড় রাজনৈতিক বিশ্লেষক আছে তারাই মন্তব্যগুলো করছে না। গত 24 ঘন্টায় রাজনীতিতে ব্যাপক একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনগুলো এত গুরুত্বপূর্ণ যে এটি যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি কিছু সমালোচনাও উস্কে দিয়েছে। সমালোচনা উস্কে দিয়েছে এই কারণেই, রাষ্ট্রের এমন কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাত দিয়েছেন এবং পরিবর্তন এনেছেন, যে পরিবর্তনগুলো এই মুহূর্তে প্রয়োজন ছিল না। তবুও তিনি করেছেন, কারণ যেহেতু তারা অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে তারা সরকার গঠন করেছে, সুতরাং এখানে তারা অনেক কিছু করতেই পারে। তাদের একটা প্ল্যান আছে, তাদের পরিকল্পনা মতো তারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজেদের পছন্দের লোক বিভিন্ন জায়গায় বসাবে, এটি খুবই স্বাভাবিক, এটি তারা করতেই পারে। এখানে বিতর্কের কোনো কারণ আছে বলে আমরা মনে করি না। তবে যে জায়গাগুলোতে অত্যন্ত সুনামের সাথে কেউ কেউ দায়িত্ব পালন করছিল, সেখানে রদবদল অনেকেই এর ভিন্ন চোখে দেখছে। আমরা সেনাবাহিনীতে যে রদবদলটা হয়েছে এইটা পরে আসছি, তার আগে চিফ প্রসিকিউটর যে পরিবর্তন করা হলো তাজুল ইসলামকে, মানে তাজুল ইসলাম কিন্তু একটি নাম ছিল না। তাজুল ইসলাম বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনগুলো বাদে বাকি সমস্ত মানুষের হৃদয়ের ভিতরে তিনি প্রবেশ করেছিলেন। তিনি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ থামানোর জন্য চেষ্টা করছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রমের মাধ্যমে সমস্ত অপরাধীদেরকে তিনি আইনের আওতায় আনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এক্ষেত্রে তিনি অনেকটা সফলও হয়েছেন। এমনকি সেনাবাহিনীর ভিতরে যে গুটি কয়েক অপরাধী ছিল, এই অপরাধীদেরকেও তিনি ছাড় দেন নাই। ধারণা করা হচ্ছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটি মনে করছে যে সেনাবাহিনীর ভিতরে যে কয়েকজনকে তিনি গ্রেপ্তার করিয়েছেন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করেছেন, এদেরই একটা কারসাজিতে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে আমিনুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন তিনি সরাসরি বিএনপির লোক। যদিও তাজুল ইসলামের ব্যাপারেও এই কথাটি প্রযোজ্য যে তিনিও একটি রাজনৈতিক মতাদর্শ ধারণ করতেন, তবে তিনি দলমতের ঊর্ধ্বে থেকে কাজ করে রয়েছেন। আমিনুল ইসলাম নিয়োগ পাওয়ার পরেই তিনি একটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের এখানে আমাদের একটু খটকা লেগেছে। তিনি বলেছেন, যারা নিরপরাধী, যারা অপরাধ করে নাই, তাদেরকে হয়রানি করা হবে না। এইখানেই কিন্তু খটকাটা লুকিয়ে আছে, এইখানেই আমাদের সন্দেহ জাগে, কে অপরাধী আর কে অপরাধী না। এই সংজ্ঞার ভিতরে ফেলেই বিরাট ডিলিংস এর মাধ্যমে তাদেরকে পার করিয়ে দেওয়া হবে। সেনাবাহিনীর ভিতরের যে গুটি কয়েক অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে খালাস দেওয়া হবে। এটি আপনারা লিখে রাখেন। অধিকাংশকে এই খালাসটা দেওয়া হবে কিসের মাধ্যমে? এটা ডিলিংস এর মাধ্যমে, সমঝোতার মাধ্যমে। যেমন সমঝোতার মাধ্যমে নিলে সেটা চাঁদা হয় না, এই সমঝোতার মাধ্যমে তাদেরকে খালাস দেওয়া হবে। আরো কাউকে অর্থাৎ অ্যামাউন্টটা যে বাড়িয়ে দিতে পারবে তাকে তখন অপরাধী হিসেবে সাব্যস্ত করা হবে না, বলা হবে তাকে মিশামিশি হয়রানি করা হচ্ছিল, তিনি এটার সাথে জড়িত ছিলেন না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, সন্দেহটা ওই জায়গায় গিয়ে ঠেকেছে যে শেখ হাসিনা কেউ হয়তো
একটা সমঝোতার মাধ্যমে মৃত্যুদণ্ডের জায়গায় ওটাকে রিভিউর মাধ্যমে কমিয়ে এনে তাদেরকে রাজনীতি করার একটা বন্দোবস্ত করা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামের কমিটিতে শতাব্দীর সেরা চমক, যেটাকে বাংলাদেশ জামাত ইসলামী 2.0 বলা যায়, এবং এই তারুণ্য নির্ভর ডাইনামিক কমিটি এটার ক্ষমতায় আসা অনিবার্য। যেভাবে জামাত না তাদের নতুন কমিটি সাজাচ্ছে, অলরেডি অনেকটা সাজিয়ে ফেলেছে, যার সাকসেস রেট অলমোস্ট 80%, অথচ ক্ষমতায় আসতে লাগে 51%। সেখানে 80% সাকসেস রেট, এই কমিটি জামাতের ক্ষমতা নিবেই। এবং কমিটির যে মানদণ্ড বা যে ডিটারমিনান্টস বিবেচনায় আমরা বিশ্লেষণ করছি এখানে, এটা আরো সামনে বাড়বে। দর্শক, জামাত ইসলামীর নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হচ্ছে। এখানে নির্বাহী পরিষদ, নায়েব আমির বৃন্দ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বৃন্দ, মজলিস শুরা সদস্য নতুন ভাবে অনেকটা ঢেলে সাজানো হয়েছে, কর্মপরিষদ সদস্য নতুন ভাবে অনেকটা ঢেলে সাজানো হয়েছে, অনেক এডিশন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে কিছু ক্যারেক্টার জামাত ইসলামীর কমিটিতে অ্যাড হয়েছে, যেটা অনিবার্যভাবে এতদিন আমরা জামাতের যে সমালোচনা করতাম বা জামাতের মধ্যে যে একটা সংস্কারপন্থী ধারা ছিল, যেটা কামরুজ্জামান, মীর কাসেম আলীদের সৃষ্টি, তারা জামাতকে ক্ষমতা নিতে যেভাবে জামাতকে দেখতে চাইতো, এবং মীর কাসেম আলী কামরুজ্জামানদের দমিয়ে রাখার একটা প্রচেষ্টা জামাতের একদম হাইকমান্ড থেকে হয়েছিল, এবং তাদের অনুসারী যারা, তাদেরকে নেতৃত্ব থেকে মাইনাস করার একটা ধারা, যেটা জামাতের দীর্ঘদিন প্র্যাকটিস ছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরকে সিস্টেমে মাইনাস করে দেওয়া, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির থেকে যদি কেন্দ্রীয় সভাপতি হয় তাকেও মাইনাস করে রাখা। এই সব সমস্যাগুলোর সমাধান হয়ে জামাত এখন ক্ষমতার পথে আসছে। দেখেন, এখানে জামাতের কমিটি নিয়ে দুইভাবে পর্যালোচনা করা যায়। একটা হচ্ছে একামতি দিনের পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে পলিটিক্যাল পার্সপেক্টিভ। পলিটিক্স মিন্স ক্ষমতায় আসা। অনেকে বলেন যে